গুড ইভিনিং। আজকে আমরা ধান চাষ নিয়ে আলোচনা করব। ধান চাষের বিভিন্ন ধাপ এবং ধানের যে বিভিন্ন রকম ফের আছে, অর্থাৎ ধানের প্রকারভেদ, এগুলো সম্পর্কে আমরা একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের সাহায্যে জানার চেষ্টা করব। তো প্রথমেই জেনে নেওয়া যাক যে ধান নিয়ে কিছু প্রাথমিক তথ্য। ধান পৃথিবীর একটি গুরুত্বপূর্ণ শস্য। আমাদের দেশের প্রধান খাদ্যশস্য হলো ধান। ভারতের প্রায় সব রাজ্যেই কম বেশি ধান চাষ হয়, তবে পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, ওড়িশা আর তামিলনাড়ুতে ধানের চাষ বেশি হয়। এছাড়াও অন্যান্য রাজ্যগুলোতেও কম বেশি ধান চাষ হয়ে থাকে আমাদের দেশের। এই ধান থেকে যে চাল পাওয়া যায়, সেই চালের পুষ্টিমূল্য এরকম: কার্বোহাইড্রেট থাকে 79.1%, 6% প্রোটিন আর 0.4% থাকে বিভিন্ন খনিজ মৌল। এছাড়াও চালের মধ্যে যে গুরুত্বপূর্ণ ভিটামিনটি থাকে সেটি হলো ভিটামিন বি কমপ্লেক্স, আর তার সঙ্গে অন্যান্য আরও কিছু ভিটামিন। তো এই চালের পুষ্টিমূল্যটা খুব ভালো করে তোমরা মনে রাখবে। এখান থেকে তোমাদের একটা প্রশ্ন পড়ে যে চালের পুষ্টিমূল্য উল্লেখ করো। ধানের প্রকারভেদ: জাতিগত বৈশিষ্ট্য আর চাষ করার পদ্ধতি অনুসারে ধান তিন প্রকার, যেমন আউশ, আমন ও বোরো। তাহলে এই তিন প্রকার ধান আমাদের দেশে চাষ হয়: আউশ, আমন এবং বোরো। আউশ ধানকে সাধারণত সরাসরি মাটিতে বোনা হয়, আর আমন ও বোরো ধানকে রোপণ করা হয়। অর্থাৎ আমন ও বোরো ধানকে জমিকে থকথকে কাদা করে কাদা জমিতে রোপণ করা হয়, আর আউশ ধানকে সরাসরি মাটিতে বুনে দেওয়া হয়। আমন ধান: বর্ষাকালে আমন ধান চাষ হয়। পশ্চিমবঙ্গে আমন ধানের চাষ বেশি হয়। আমাদের দেশে কয়েক হাজার ধরনের আমন ধান রয়েছে। আগেকার সময় বেশিরভাগ ক্ষেত্রেই দেশি আমন ধানের চাষ হতো। এরকমই কয়েকটি এখানে আমন ধানের নাম তোমাদের জানার জন্য দেওয়া হয়েছে, যেমন ঝিঙ্গাশাল, রঘুশাল, ভাষামানিক, পাটনা 23, বাসমতি। এরকম অজস্র দেশি ধান ছিল। বর্তমানে এই দেশি ধানগুলো ছেড়ে আমরা এখন উচ্চ ফলনশীল ধানের ব্যবহার বা ধানের চাষ বেশি করার দিকে চাষিরা ঝুঁকে পড়েছে। এর কিছু কারণও আছে, পরবর্তীতে সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে কয়েকটি দেশি আমন ধানের নাম তোমরা মনে রাখবে, যেমন ঝিঙ্গাশাল, রঘুশাল, ভাষামানিক, পাটনা 23, বাসমতি। আরও অনেক আছে। তোমরা বাড়ির যারা বয়স্ক লোক আছে তাদের কাছ থেকে জেনে নেবে যে আরও এরকম অনেক আমন ধান, মানে দেশি আমন ধান ছিল যেগুলো আগে চাষ করা হতো। বোরো ধান: আমন ধান কাটার পর বীজতলা তৈরি করে বোরো ধান রোপণ করা হয়। অর্থাৎ আমন ধানের মতোই বোরো চাষের ক্ষেত্রেও বীজতলা তৈরি করে কাদা মাটিতে সেই চারা রোপণ করা হয়। তবে যেসব অঞ্চলে সেচের সুবিধা আছে সেখানে বোরো ধানের চাষ করা হয়। এজন্য আমাদের জেলাতে, যেহেতু এখানে সেচের সুবিধা কম, তাই খুব কম পরিমাণে অল্প বিস্তর কিছু চাষিরা বোরো ধানের চাষ করে থাকেন।
যে সমস্ত জেলাতে, আমাদের রাজ্যের যে সমস্ত জেলাতে সেচের সুবিধা ভালো আছে সেখানে বোরো চাষ খুব বেশি পরিমাণে হয়। বিশেষত বর্ধমান জেলাতে বোরো ধানের চাষ অন্যান্য জেলার তুলনায় বেশি হয়। ধান কত তাড়াতাড়ি পাকে তার ভিত্তিতে আবার ধানকে 3 ভাগে ভাগ করা হয়, যেমন জলদিজাত বা স্বল্পমেয়াদী। তাহলে জলদিজাত বা স্বল্পমেয়াদী জাত এই ধানগুলো খুব তাড়াতাড়ি পাকে, মোটামুটিভাবে 95 থেকে 115 দিনের মধ্যে হয়। যেমন একটা করে উদাহরণ প্রত্যেকটার মনে রাখবে। জলদি জাতের ধানের একটা উদাহরণ হলো রত্না। 2 নম্বরে হচ্ছে মাঝারি জাত বা মধ্যমেয়াদী। এই ধান পাকতে মাঝারি সময় লাগে, অর্থাৎ 116 থেকে 135 দিন। এরকম ধান হলো জয়ন্তী, জয়া ইত্যাদি। 3 নম্বরে হচ্ছে নাবি জাত বা দীর্ঘমেয়াদী জাত। এই ধান পাকতে বেশি সময় লাগে, মোটামুটিভাবে 140 থেকে 150 দিন। এরকম নাবি জাতের একটি ধানের নাম হচ্ছে পঙ্কজ। তাহলে একটা করে উদাহরণ এই 3টি জাতেরই মনে রাখবে, জলদি জাত, মাঝারি জাত ও নাবি জাতের ধানের উদাহরণ। আরেকটা ব্যাপার মনে রাখার, আউশ, আমন, বোরো সবারই জলদি, মাঝারি আর নাবি জাতের ধান আছে। অর্থাৎ এই 3 প্রকার ধানেরই ওরকম 3টা প্রকার, অর্থাৎ জলদি জাতের, মাঝারি জাতের আর নাবি জাতের ধান আছে। আরও একটা কথা মনে রাখা দরকার, একই জাতের ধানকে আউশ, আমন, বোরো এই 3 মরশুমেই চাষ করা হয়। অর্থাৎ ধান একই, সেটাকেই আউশ, আমন, বোরো এই 3 মরশুমেই চাষ করা যেতে পারে। এখানে আরেকটা কথা তোমাদেরকে একটু বলে দিই যে ধানের এখানে যে প্রকারভেদটা করলাম, এটা ছাড়াও আরেকটা ভাগে আমরা ধানকে ভাগ করতে পারি, সেটা হচ্ছে উচ্চ ফলনশীল ধান এবং অপেক্ষাকৃত কম ফলনশীল দেশি প্রকারের ধান। অর্থাৎ উৎপাদন ক্ষমতা অনুসারে ধানকে আরও 2টি ভাগে ভাগ করে, একটা হচ্ছে অপেক্ষাকৃত কম ফলনশীল বা দেশি প্রকারের ধান, আরেকটা হলো উচ্চ ফলনশীল প্রকারের ধান। চাষের পদ্ধতি, কিভাবে ধান চাষ করা হয়। প্রথমেই আছে বীজ বাছাই। কি করে বীজ বাছাই করা হয়? ঘন নুন জলে বীজগুলোকে ডুবিয়ে নাড়ানো হলে ভালো বীজগুলি জলে ডুবে যায়। এই বীজগুলোকে সংগ্রহ করে পরিষ্কার জলে ধুয়ে শুকিয়ে নিতে হয়। এরপর বীজকে শোধন করতে হবে। দ্বিতীয় ধাপে বীজ শোধন। শুকনো বীজ তোলার জন্য বীজগুলিকে নির্দিষ্ট রাসায়নিক পদার্থের গুঁড়োর সঙ্গে মিশিয়ে ব্যবহার করা হয়। আর সিক্ত বীজ তোলার ক্ষেত্রে বীজগুলিকে নির্দিষ্ট রাসায়নিক দ্রবণে ডুবিয়ে হালকা অঙ্কুরিত করার পর কাদা জমিতে ছড়ানো হয়। অর্থাৎ বীজ তোলা 2 রকমভাবে করা যায়। একটা হচ্ছে শুকনো বীজ তোলা, আরেকটা হচ্ছে সিক্ত বীজ তোলা। সিক্ত বীজ তোলার ক্ষেত্রে কি করা হয়? কাদা মাটি করে সেখানে আগে থেকে বীজ শোধন করে রাখা এবং অল্প অঙ্কুরিত ধানকে ছড়ানো হয়। তাহলে এই 2 রকমভাবে বীজ তোলা তৈরি করা হয় এবং বীজ তোলা তৈরি করার সময় এই শোধনের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। শোধন করে নিলে ওই ধানের চারার মধ্যে রোগ সংক্রমণের সম্ভাবনা অনেকটাই কমে যায়। 3 নম্বর পদ্ধতি হচ্ছে বীজ তোলা ও চারাগাছ প্রস্তুতি। জমিতে বার কয়েক লাঙ্গল দিয়ে আগাছা নির্মূল করে নির্দিষ্ট পরিমাণে জৈব বা অজৈব সার, বর্তমানে আমাদের এই অজৈব সারের ব্যবহার অনেক বেড়ে গেছে। এর বেশ কিছু কারণ আছে, যে গ্রামাঞ্চলে গবাদি পশুর সংখ্যা
কমে যাচ্ছে। তো যাই হোক, ওই চাষের জমিতে জৈব বা অজৈব সার দিয়ে বীজগুলিকে স্বল্প জায়গার মধ্যে বোনা হয়। সিক্ত বীজ তোলার জন্য কাদা কাদা মাটিতে আগেই জলে ভিজিয়ে রাখা অঙ্কুরিত বীজগুলোকে বোনা হয়। তাহলে এইভাবে বীজ তোলা ও চারা গাছ তৈরি হচ্ছে। এখানে দেখো, ছবিতে দেখতে পাচ্ছ যে ছোট জায়গার মধ্যে ধান বীজগুলোকে ছড়িয়ে সেখান থেকে চারা তৈরি করা হয়েছে, চারা তৈরি করা হচ্ছে। এখানে জমি তৈরি, ধানকে রোপণ করার জন্য যে জমিতে ধান চারাগুলোকে লাগানো হবে সেই জমিটা কিভাবে তৈরি করা হয়। আউশ ধানের ক্ষেত্রে বারবার লাঙ্গল দিয়ে ও আগাছা পরিষ্কার করে জমি তৈরি করে নিতে হয়। ওখানে আউশ ধানের ক্ষেত্রে সরাসরি জমি ওই মাটিতে বা ওই যে জমিটা তৈরি করা হলো, অর্থাৎ লাঙ্গল দিয়ে আগাছা পরিষ্কার করে যে জমি তৈরি হলো সেখানে সরাসরি ধানকে বোনা হবে। আমন ও বোরো চাষের ক্ষেত্রে জমিতে 5 সেমি মতো গভীর জল 2-4 দিন বেঁধে রেখে লাঙ্গল দিয়ে কয়েকবার চষলেই মাটি কাদা কাদা হয়ে যায়। শেষবার চষার সময় সার দিতে হয়। আগেই বললাম যে এখানে সার বলতে জৈব বা অজৈব সার দুটোই ব্যবহার করতে পারে চাষিরা তাদের প্রয়োজন মতো। এখানেও সার দেওয়ার ক্ষেত্রে একটা কথা মনে রাখা দরকার যে জমির গুণাগুণ পরীক্ষা করার পরেই সার দিলে জমির উর্বরতা ঠিক থাকে। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের দেশের চাষিরা এখন সবাই এই সুযোগটা নিতে পারে না। অর্থাৎ আমরা অনেক চাষি তার মাটির কোন উপাদানটি কতটা আছে এটা না জেনেই নিজেদের অভিজ্ঞতার সাহায্যে ওনারা সার ব্যবহার করেন। তো যাই হোক, জমিতে শেষবার চষার সময় সার প্রয়োগ করার পর সেই জমিতে ধানের চারা রোপণ করা হবে। যেখানে বীজ তোলা ছিল সেখান থেকে চারা গাছগুলোকে তুলে ধানের জমিতে রোপণ করা হবে। এখানে একটা ভিডিও আছে, এই যে বীজ তলাগুলোকে তোলা হচ্ছে আর এখানে কাদা মাটি করা হচ্ছে, লাঙ্গল দিয়ে চষে মাটি তৈরি করা হচ্ছে। এই জমিতেই ওই বীজ তলাগুলো লাগানো হবে। সার প্রয়োগ, জমির উর্বরতার মান অনুসারে চাপান সার প্রয়োগ করা হয়। ধান রোপণ করার কিছুদিন পর জমির উর্বরতার মান অনুসারে নির্দিষ্ট পরিমাণ চাপান সার প্রয়োগ করা হয়। সার প্রয়োগ হচ্ছে। পরিচর্যা, ওটা ধান রোপণ করার পর কি করতে হবে, ধান জমিতে সময় মতো নিড়ান দিলে জমির আগাছা সহজে দমন করা যায়, মাটিও নরম থাকে আর চারা গাছের বৃদ্ধিও ভালো হয়। তাই এই নিড়ান ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় আগাছা নাশক হিসেবে রাসায়নিক পদার্থও ব্যবহার করা হয়। প্রয়োজন মতো কীটনাশকও সময় মতো ব্যবহার করা দরকার। অর্থাৎ যদি কোনো রোগ সংক্রমণ হয় ধান গাছের মধ্যে সেক্ষেত্রে কীটনাশকও ব্যবহার করার দরকার পড়ে। জমিতে কীটনাশক প্রয়োগ করা হচ্ছে। পরিচর্যা, মাঝে মাঝে মাঠে গিয়ে ওই ধান ক্ষেতের ভিতরে ঢুকে ধানের স্বাস্থ্য কেমন আছে এটা লক্ষ্য রাখতে হয়। এজন্য চাষিরা নিয়মিত ধান খেতে ওই মাঠের মধ্যে গিয়ে ধানের স্বাস্থ্য পরীক্ষা করে দেখেন।
এবারে ধান দেখো আগের চেয়ে পরিবর্তন হলো। আগে স্লাইডে যখন দেখছিলাম ধানের যে ছবিটা ঘন সবুজ ছিল, ধীরে ধীরে ধান গাছগুলো হলুদ আভা দেখা দিচ্ছে। এরপর যদি দরকার পড়ে, অর্থাৎ যদি বৃষ্টি ঠিকঠাক না হয়, সেক্ষেত্রে প্রয়োজনে জলসেচও করতে হতে পারে। কেননা আউশ এবং আমন ও বোরো ধানের ক্ষেত্রে গাছের গোড়ায় 2 থেকে 2.5 সেন্টিমিটার জল থাকা দরকার। এরপর ধান প্রায় হলুদ হয়ে আসছে, অর্থাৎ ধান পাকতে শুরু করছে। তো ধান পাকার পর ফসল তোলার ব্যাপার আছে। ধান পাকলে ধান কাটার পর আঁটি বেঁধে খামারে তোলা হয়। চাষিরা যখন ধানকে কাটে, তখন কাটার পর সেগুলোকে ছোট ছোট আঁটি তৈরি করে বেঁধে খামারে নিয়ে আসে। খামারে আনার পর কি করতে হবে, সেই ধানকে খামারে আনার পর এই ধানকে মাড়াই করতে হবে। এই মাড়াই করার জন্য বিভিন্ন রকম পদ্ধতি চাষিরা ব্যবহার করে থাকেন। বর্তমানে মেশিনের সাহায্যেও এই মাড়াইয়ের ব্যাপারটা সহজ করে নেওয়া হয়েছে। এখানে ধান কাটা হচ্ছে, নির্দিষ্ট সারিতে রেখে এগুলোকে আঁটি বেঁধে খামারে তোলা হবে। এই যে মেশিনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা মাড়াই করার মেশিন। এটা পায়েও চালানো যায়, আবার বর্তমানে মোটরের সাহায্যেও এই মেশিনকে চালিয়ে ধানকে মাড়াই করা হয়। মাড়াই করার পর ধানকে পরিষ্কার করার জন্য দেশীয় পদ্ধতিতে বীজগুলোকে উপরে ছড়িয়ে তার উপর হাওয়া প্রয়োগ করে, গ্রামাঞ্চলে যে কুলো পাওয়া যায় সেই কুলোর সাহায্যে ধানকে পরিষ্কার করে নিয়ে সংগ্রহ করতে হয়। এই হলো আমাদের ধান চাষ করার বিভিন্ন ধাপগুলো। তাহলে ধান চাষের এই যে বিভিন্ন ধাপগুলো, সেই সঙ্গে সঙ্গে ধানের প্রকারভেদগুলো এবং সেগুলোর একটি করে উদাহরণ মনে রাখবে। আর যেটা এখান থেকে যে প্রশ্নটা বললাম গুরুত্বপূর্ণ, যে তোমাদের ওই চালের পুষ্টি মূল্যটা খুব ভালো করে মনে রাখবে। তাহলে এই হলো ধান চাষের বিভিন্ন ধাপ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। আজকে এখানেই থাক। আগামী স্লাইডে আমরা চা চাষ নিয়ে আলোচনা করব।